শোনার জন্য অধীর আগ্রহে আছি। প্রথম যিনি বলবেন তিনি শীতল বাউরি। শীতল বাউরির আমি ব্যক্তিগতভাবে 25-26 বছর ধরে তাকে চিনি। শীতলের জন্মস্থান বীরভূমের দুবরাজপুরে এবং সে জন্মগ্রহণ করেছিল 70 সালে। শীতলের বাবা একজন কৃষিজীবী মানুষই ছিলেন। সেখান থেকে শীতলের সাংস্কৃতিক কর্মী কিভাবে গড়ে উঠেছে সেটা নিজে থেকেই বলবেন। আমি শীতলের সাথে কথা বলছিলাম, এভাবে কোনোদিন দুবরাজপুর বহুবার গিয়েছি, কিন্তু এই ধরনের কোনো আলোচনা হয়নি। শীতলের কর্মকাণ্ড দেখেছি, লোকশিল্পীদের সাথে, আদিবাসী শিল্পীদের সাথে কিভাবে সে আত্মীয় হয়ে তাদের সাথে কাজ করেছেন। অনেক ভাদু উৎসবেও দেখেছি শীতল একত্রিত করেছে তাদের, সেখান থেকে আমরা গান সংগ্রহ করেছি, নিয়ে এসেছি। এইভাবে গড়ে ওঠা শীতল। আমি শীতলকে মঞ্চে আহ্বান করছি আজকের এই আলোচনা সভায় কিছু বলার জন্য। আমরা তার আগে শীতলকে একটু বরণ করে নেব। এবার সন্তোষদাকে আসতে বলছি, সন্তোষ কর্মকার, তাকেও আমরা একটু বরণ করে নিই। এরপর আয়েশা খাতুনকেও অনুরোধ করছি, আসুন। চলিয়ে দাও। আর আরেকটু আগে থেকেই বলি, আর এক বাংলাদেশে যার আসার কথা তিনি আসতে পারেননি যে কোনো কারণেই, কিন্তু তাকে আমরা অনলাইনে ধরব শেষে। কীভাবে বরণ করব জানি না। তো আমরা এবার শীতল বাউরিকে অনুরোধ করব তার অভিজ্ঞতার কথা বলার। সম্মানীয় সঞ্চালক, মঞ্চে আছেন আমাদের এবং উপস্থিত আছেন আজকের এই আলোচনা সভায় আমাদের সকলেরই খুব শ্রদ্ধেয় মানুষ। শুধু বাউল ফকির নয়, বাউল ভাবনায় থাকা এমন মানুষের বড় অভাব। বাউল যাপনে থাকা সেরকম একজন মানুষ খুদাবশ ফকির, আমি শ্রদ্ধা জানাই। আর আছেন আমাদের প্রিয় মানুষ, সারা বাংলা জুড়ে
এই অশক্ত শরীরেও যিনি ঘুরে বেড়াচ্ছেন, শুধুমাত্র লোকসংস্কৃতির টানে। সন্তোষ কর্মকার, আর আছেন সম্মানীয় আয়েশা খাতুন, তিনিও বীরভূম জেলায় অন্তর্জ শ্রেণীর মানুষের সঙ্গে একেবারে একাত্ম হয়ে কাজ করেন লোক সংস্কৃতির নানান আঙ্গিক নিয়ে। আর আছেন আজকের এই আলোচনা সভায় অনেক গুণী মানুষ। আমার কাছে খুব গুরুগম্ভীর সভা মনে হচ্ছে। আসলে আমরা গাঁয়ের ছেলে, এই গুরুগম্ভীর বিষয়গুলো আমরা খুব একটা ধাতস্থ নই। শুরুতেই উদ্বোধনী ভাষণে অধ্যাপক বলেছেন আজকের আলোচ্য বিষয়ের মূল যে জায়গাটা। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আজকের এই সভার যারা আয়োজন করেছেন, 5টি সংগঠন, তাদের সকল কর্ণধারকে। এখন আমার এখানে বলার যে বিষয়গুলো, আমি কিছু আমার অভিজ্ঞতা শুধুমাত্র আপনাদের সামনে শেয়ার করব। আমরা জানি যে এই প্রকৃতির বুকে জৈবিক বিবর্তনের যে স্তরে মানব নামক শ্রেষ্ঠ প্রাণীটির এই প্রকৃতির সৃষ্টি করেছিলেন, তারপর থেকেই তার শ্রম এবং মেধার দিয়ে নানান বাঁকে, সে কৃষিক্ষেত্রে হোক, শিকারে হোক, মাঠে ঘাটে ময়দানে লড়াই করতে করতে তারা নিজেদের তাল, ছন্দ, সুর এই সমস্ত সৃষ্টি করেন, এবং এইগুলোই, এই ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলি একটা সময়ে সম্মিলিতভাবে যে রূপ নেয় তাকে আমরা লোক সংস্কৃতি বলছি। এখন এই লোক সংস্কৃতির এই আবহমান কালের যে ধারা, তা যদি আমরা লক্ষ্য করি তাহলে এর মধ্যে দেখব যে এখানে মানুষের, যে কথা শুরুতে আমাদের খোদাবক্স ফকির বললেন, যে এই লোক সংস্কৃতির অসংখ্য আঙ্গিকের মধ্যে মূল যে মর্মবস্তু, সেটা হচ্ছে মানবতার পূজা করা, প্রকৃতির পূজা করা, মানুষকে ভালোবাসা। এবং এই গুণগুলোই বারবার নির্দেশ করেছেন। এবং এটাকে কেন্দ্র করে শুধুমাত্র তো গান, নাচ, লোকসংস্কৃতির এটাই আঙ্গিক বলা যাবে না। এটাকে কেন্দ্র করে নানান লৌকিক লোকাচার, লোকায়ত ধর্ম তৈরি হয়েছে। সেখানে এই যে লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকা মানুষগুলো, যারা মূলত গ্রামে বাস করেন, শ্রমজীবী মানুষ, কৃষির সঙ্গে যুক্ত, এই ধরনের মানুষগুলো এই সংস্কৃতি চর্চা করে এসছেন যুগ যুগ ধরে। এখন এই যে দীর্ঘ সময় ধরে অসংখ্য লোকাঙ্গিকের সৃষ্টি হয়েছে এবং বারবার মানুষকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকের দিনে দাঁড়িয়ে এই লোক সংস্কৃতি কোন জায়গায় রয়েছে, এটা যদি আমরা বুঝবার চেষ্টা করি, আমি যেটুকু একজন লোক সংস্কৃতি কর্মী হিসাবে কাজ করতে গিয়ে যে অনুভবটা আমার হয়েছে, তাতে করে আমরা দেখতে পাচ্ছি
যে গত ওই 2-3 দশক এর মধ্যে কিন্তু গ্রামের এক বিপুল পরিবর্তন ঘটেছে। গ্রামের মানুষজন, গ্রামের মানুষের ভাবনা চিন্তা, গ্রামের মানুষের ঐক্য, রুচি, ভালো লাগা, এ সমস্ত কিছুই কিন্তু পরিবর্তন ঘটেছে। কেন ঘটল এই পরিবর্তনটা? আমরা জানি এই সময়কালে দ্রুত নগরায়ন হয়েছে এবং মহানাগরিক এই সভ্যতা, যার পৃষ্ঠপোষক বিশ্বায়ন, যে বিশ্বায়ন আমাদেরকে শেখায় প্রতিদিন প্রতি মুহূর্তে, সেটা হচ্ছে আত্মসুখ, বিচ্ছিন্নতা। এখানেই আজকের দিনে আমাদের এই আলোচনার আমার মনে হয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে এই যে বিশ্বায়িত এই যে সংস্কৃতি, ভোগবাদী সংস্কৃতি, যে সংস্কৃতি প্রতিটা মুহূর্তে মানুষকে যখন বিচ্ছেদ ঘটাচ্ছে, আত্মসুখে বুঁদ হয়ে থাকবার জন্য যা কিছু উপাদান সরবরাহ করছেন, তার বিপরীতে দাঁড়িয়ে গ্রামের এই লোকশিল্পীরা, যারা লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন, তারা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আমি আগেই বলেছি যে লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত থাকা মানুষ শ্রমজীবী মানুষ, গাঁয়ের মানুষ, তারা মূলত কৃষিজীবীর সঙ্গে যুক্ত। আজকে গ্রামের কৃষি নির্ভরশীলতা কমছে। গ্রামের একটা বড় অংশ এই মানুষগুলো অন্য কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, পরিযায়ী শ্রমিক হচ্ছেন, অন্যত্র চলে যাচ্ছেন, যার ফলে লোকসংস্কৃতির যে ধারাবাহিকতা, যে চর্চা, তারও ছেদ ঘটতে শুরু হয়েছে। আর এই লোকসংস্কৃতির যে মূল যে কথাগুলো বলছিলাম, যার মধ্যে লুকিয়ে রয়েছে মানুষগুলোর আশা, আকাঙ্ক্ষা, প্রেম, ভালোবাসা, সেগুলোরও পরিবর্তন ঘটানোর জন্য এই আজকের দিনে ভোগবাদী সংস্কৃতি শুধুমাত্র তো শ্রমকে তারা কিনছে না, শ্রমকে তারা তো শুধুমাত্র কবজা করছে না, শ্রমের সাথে সাথে মানুষের মেধাকে, মগজকে তারা কবজা করতে চায়। এবং তারা মূলত আজকে এই লোকসংস্কৃতির এই আঙ্গিকগুলোকে নিয়ে বাজারজাত করতে চায় এবং বাজারজাত করে তাদেরকে একটা পণ্য হিসাবে সুন্দর প্যাকেটিং করে মার্কেটিং করতে চায়। এইটা হচ্ছে আজকের দিনে লোকসংস্কৃতির যে ধারা, তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমি যে জেলাতে বাস করি, বীরভূম জেলা, সেই বীরভূম তো বটেই, পাশাপাশি দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, বর্ধমান বলুন, মুর্শিদাবাদ বলুন, এই অঞ্চলগুলোতেই আমাদের যেটুকু দেখবার সুযোগ পেয়েছি, অসংখ্য লোকসংস্কৃতির আঙ্গিক। সে কবি বলুন, ভাদু, বোলান, ফট, আদিবাসী সংস্কৃতির নানান আঙ্গিক, দং, সরাই, লাগড়ে, কারাম, নাটুয়া, ফকিরি, বাউল, মুসলিম বিয়ের গান, সবই আছে। আবার এইদিকে ছৌ, ঝুমুর, এগুলো তো আজকের থেকে নয়। এই ঝুমুরের কথা তো আমরা সবারই, ঝুমুরের সুর সম্পর্কে আমরা সবাই পরিচিত, কিন্তু এই ঝুমুর তো কম দিনের নয়। কবি বিদ্যাপতি, তারপর থেকে যদি আমরা দেখি, কিংবা শ্রীকৃষ্ণ লীলাকীর্তন কাব্যে যদি আমরা দেখি, সেখানে যা উল্লেখ রয়েছে, চর্যাপদেরও অনেক আগে ঝুমুরের সৃষ্টি। এই দীর্ঘ সময় ধরে তাদের যে ধারা চলে আসছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি যে ক্রমশ এই বিশ্বায়নী সংস্কৃতি তাদের যেমন রূপেরও পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে, বিকৃতি ঘটাচ্ছে, আর সাথে সাথে আমাদের লোক আঙ্গিকগুলো চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে
আজকে কেউ কেউ এখনো পর্যন্ত টিকে রয়েছেন, আবার কেউ কেউ প্রায় বিলুপ্তির পথে। আসলে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় যদি আমরা লক্ষ্য করি, তাহলে পরে এই একটা দেশের তার সংস্কৃতি সম্পর্কে বুঝবার জন্য লোক সাহিত্য, লোকধর্ম, আঞ্চলিক ইতিহাস এগুলোই তো গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দেখলাম কি এই দীর্ঘ সময় ধরে এতগুলো দিন পেরিয়ে গেছে, কিন্তু শিক্ষা ব্যবস্থায় এই যে আজকে কথাটা এসেছে, যে শুরুতেই যে উদ্বোধন করলেন সংরক্ষণের জন্য, যা শিক্ষা ব্যবস্থায় কোনোদিন এই পাঠ্যক্রমে কোনোদিন এই বিষয়গুলো, লোক সংস্কৃতিগুলো সেভাবে কিন্তু এলো না, এবং সচেতনভাবেই এলো না। তার কারণ আমি আগেই বলেছি যে এই সংস্কৃতির যারা ধারক, যারা বাহক, যারা সৃষ্টি করেন, তারা গ্রামের প্রান্তিক মানুষ, পিছিয়ে পড়া অংশের মানুষ, অন্তর্জ শ্রেণীর মানুষ। তাদের সংস্কৃতিকে তারা মর্যাদা দিতে চায় না, এবং তারা যে বেঁচে থাকুক সেটাও তারা চায় না। যার ফলশ্রুতিতে আজকে আমাদেরকে এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু এত সত্ত্বেও এই অবহেলিত হতে হতে এই লোকাঙ্গিকগুলো যদি আমরা দেখি, তাহলে পরে দেখব যে এখনো পর্যন্ত অসম্ভব এদের প্রাণশক্তি। আমি দু একটি অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে বিনিময় করতে চাই। আজকের দিনে যদি বলি, আমি সাঁওতালি সংস্কৃতির কথা প্রথমেই বলছি। আমাদের ওই এলাকায়, শুধু ওই এলাকা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে, ছোটনাগপুর অঞ্চল সংলগ্ন সমস্ত এলাকাতে একটা বড় অংশ সাঁওতাল আদিবাসী মানুষের বাস, যাদের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক, যারা প্রকৃতির পূজারী। তাদের প্রত্যেকটা উৎসব, পরব ঋতু নির্ভর, প্রত্যেকটা ঋতু নির্ভর তাদের উৎসব পরবগুলো হয়ে থাকেন। জান্থাড়, হরিয়ার, সরহাই, বাহা, এরকম পরবগুলো তাদের হয়ে থাকে। আমরা ওই অঞ্চলে দেখেছিলাম যে তাদের যে আঙ্গিকগুলো রয়েছে, দং, সাহারায়, লাগড়ে, কারাম, একমাত্র এই জাতির সংস্কৃতি এখনো পর্যন্ত সমহিমায় লড়াই করে টিকে রয়েছে। তার অন্যতম যে কারণটা, সেটা হচ্ছে যে তাদের একেবারে জন্মলগ্ন থেকে, পৃথিবীর সৃষ্টি রহস্যের জন্মলগ্ন থেকে তার কথা টোটালটা তারা বৃন্তি আকারে ধরে রেখেছেন। কিন্তু তারপরেও আমরা দেখলাম দঙের আঙ্গিকটা তারা বেঁচে আছেন এই কারণে। বিয়ের সময় এখানে রয়েছেন আমাদের সাঁওতাল সম্প্রদায়ের থেকে অনেক রয়েছেন, আমি কথা বলছিলাম। দং স্বাভাবিকভাবেই, যেহেতু তাদের বিয়ের সঙ্গে যুক্ত থাকা একটা আঙ্গিক, দং বেঁচে আছেন। সরহাই উৎসব তারা হয় প্রত্যেক বছর, বেঁচে আছেন। কিন্তু আমরা ওইখানে যেটা লক্ষ্য করলাম, বীরভূম জেলায় বাহা পরবটা প্রায় একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছিল। শুধুমাত্র জাহের থানে গিয়ে পুজো আর্চা করা ছাড়া আর খুব একটা বেশি কিন্তু অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু ছিল না। আমাদের বন্ধু মারা গেছেন, আমার থেকে সিনিয়র, দেবেশ্বর পাওয়ারিয়া, নামটা করতেই হয়। অত্যন্ত একজন সংস্কৃতি মনস্ক মানুষ। তার সঙ্গে আমরা আলোচনা করলাম যে আমাদের এই এলাকায় যে বাহা পরবটা উঠে যাচ্ছে, এটাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি। সেই গ্রামের মানুষের সঙ্গে বসলাম, সন্তোষদাও ছিলেন। বসার পরে আমরা এই এলাকাতে বাহার যে আনুষ্ঠানিক যে কৃত্যগুলো আছে, সে গান, নাচ, যা যা আছে, সে আঙ্গিকগুলো সঙ্গে আমরা অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে, এলাকার মানুষ ভুলে গেছেন। আমরা ঝাড়খণ্ডে গেলাম, ঝাড়খণ্ডে কোলহর বলে একটা জায়গায় গেলাম। সে এক অদ্ভুত জায়গা, একবারে পাথরে ঘেরা, চাষ হয় না। সেখানকার মানুষগুলো
দুবেলা পেট পুরে খেতেও পায় না, পথর অসরে চাষবাদ হয় না, বৃষ্টি কম হয়। তারা ওই পাহাড়ের ওপরে কিছু বরবটি চাষ করে, একবেলা বরবটি খায়, কিন্তু সেখানে বাহা টিকে আছে, দারুণভাবে টিকে আছে। আমরা যেদিন গেলাম সেদিন দেখলাম বাহা দেখবার জন্য গেলাম, এত অভাব, এত অভাব, দুবেলা খেতেও পায় না, কিন্তু এই বাহা পরবের সময় দেখলাম তাদের ঘর দৌড় থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিভাবে ইনভলভমেন্ট ঘটেছে। ওখানে একটা অংশ আবার খ্রিস্টান ধর্মান্তরও ঘটেছে, কিন্তু তবুও বাহা পরবের সময় সব কিন্তু মিলিতভাবে একসাথে তারা যুক্ত হয়েছে। আমরা সেখান থেকে টিম নিয়ে এলাম, টিম নিয়ে এসে আমরা রাজনগরের ওই ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে বাগানপাড়াতে আমরা আয়োজন করলাম। আমি কথাগুলো বলছি এই কারণেই, আয়োজন করার প্রথম বছর দেখলাম বাগতিপাড়া বাগানপাড়া এরকম 2-3টে গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকলো, কিন্তু কয়েক বছর 2-3 বছর যাওয়ার পর দেখলাম ওই এলাকার অন্তত পক্ষে 14-15টা গ্রাম যুক্ত হলো, এবং 14-15টা গ্রাম যুক্ত হয়ে এক অদ্ভুত, মানে এত মানুষের সমাগম ঘটতে পারে। এমনিতেই সাঁওতাল জাতি সংস্কৃতি প্রিয় মানুষ, মানে এতটা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল মানুষ আমি অন্য কারোদের মধ্যে এখনো পর্যন্ত দেখি না। আসলে তাদের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে তাদের রক্তের একটা নিবিড় সম্পর্ক আছে। মানে মাদলের আওয়াজ শুনলেই তাদের রক্তের ভেতরে যেমন শরীরের ভেতরে রক্ত নেচে ওঠে। বারবার এটা প্রমাণিত হয়েছে, আমরা অভিজ্ঞতায় সেগুলো দেখেছি। তো 2 বছর যাওয়ার পর আমরা দেখলাম অন্তত 15টা গ্রাম সেখানে যুক্ত হলো, এবং গ্রামের মানুষই সমস্ত কিছু ব্যবস্থা করলেন। আর একটা বিষয় বাহার আলোচনা করতে যেটা উল্লেখ না করলেই নয়, যে বাহার পুজো বা বাহা পরবের যে মূল কনসেপ্ট, এটা শুধুমাত্র কোনো পাথরকে পুজো করা নয়, যদিও তারা প্রাচীন যে শাল গাছ জাহের থান সেখানেই পুজো হয়, কিন্তু সেই পুজোর যেটা প্রার্থনার যে প্রার্থনা করেন, যেটা এই সর্বপ্রাণবাদে বিশ্বাসী এই সাঁওতাল জাতি কোনো একজনের জন্য কোনো দেবতার কাছে প্রার্থনা করেন না। তাদের প্রার্থনা হচ্ছে ভালো ফসল যাতে হয়, সমস্ত মানুষ যাতে সুখে থাকে, সমস্ত জীবকুল যাতে সুখে থাকে। অর্থাৎ শুধুমাত্র মনুষ্য জাতি নয়, শুধু মানুষ নয়, সমস্ত জীবকুলের ভালো থাকার প্রার্থনা করেন তারা। এবং বাহা যে কৃত্যগুলো আছে অদ্ভুত, মানে এমনি আমাদের যে পরব হয় সেই পরবের সঙ্গে এই পরবের মানে পার্থক্যটা না দেখলে নিজের অভিজ্ঞতায় বোঝানো যাবে না। জাহের থান থেকে ফিরে যাওয়ার পর তারা যখন গ্রামে যায়, প্রত্যেকটা বাড়ি যাবেন, দাবা জল ছিটিয়ে আর করে সকলের মঙ্গল কামনা করবেন নাইকে, এবং তারপরে তারা নাচ গান করবেন। ফাল্গুন মাসেই হয় সাধারণত বাহা, জ্যোৎস্নার আলো, সেখানে সারা রাত তারা গান করবেন, নাচ করবেন, একে অন্যের ঘরে নিমন্ত্রিত হবেন। এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, এত অভাব ভুলে গিয়ে তারা প্রকৃত উৎসবে তারা নিজেদেরকে সামিল করবেন। এমন সমষ্টিগত হৃদয়বোধ, সমস্ত মানুষকে তারা আপন করে নেন, এখানে যুক্ত না হলে পরে এই অভিজ্ঞতা আর বর্ণনা করার মতো নয়। এবং তারপরে যেটা দেখলাম, যে ওই বাগানপাড়া বাগদিপাড়ায় এই বাহা পরব হওয়ার পরে ক্রমশ অন্যান্য গ্রামগুলোতে কিন্তু যে বাহার চর্চা প্রায় উঠে গেছিল, সেই বাহার চর্চা কিন্তু শুরু হলো। সেই বাহা পরব নতুন করে আবার যেন প্রাণ পেতে শুরু করলো। এবং ভালো লাগার দিক যেটা আজকের দিনে দাঁড়িয়ে এটা বলতে ভালো লাগছে, যে আঙ্গিকটা প্রায় এলাকাতে চর্চাটা কমে গেছিল, প্রায় শেষ হয়ে গেছিল,
সেই চর্চাটা নতুন করে আবার প্রাণ পেয়েছে, অনেক গ্রামে ছড়িয়েছে এবং আজকের দিনে গত বছর আমরা বাহা করেছি এবং সেই বাহাতে দেখলাম প্রচুর মানুষ, পাশাপাশি অনেক গ্রামের মানুষ তো যুক্ত হলেন এবং হ্যাঁ, সাউথ আফ্রিকা থেকে, দক্ষিণ আফ্রিকা থেকে তারা এই বাহা পরবের খবর শুনে তিনি ওখানে আসবার ইচ্ছা প্রকাশ করলেন। বিখ্যাত পরিবেশবিদ রুটেন্ট, এবং তিনি যে কথাটা এসে বললেন, ওই কম সময়ের মধ্যে এসে তিনি ওই আমাদের আদিবাসী মেয়েদের সঙ্গে হাতে হাত বেঁধে নাচলেন। তার এখানকার মাদল এবং লাকড়ার তালে তার কোনো রকম নাচতে অসুবিধা হলো না এবং তিনি সাক্ষাৎকারে মিডিয়াকে বললেন যে আমার গ্রামের কথা মনে পড়িয়ে দিল। অর্থাৎ লোকসুর, লোক সংস্কৃতি সারা পৃথিবী জুড়ে তাদের যে মেলবন্ধন, এটা তার কথা থেকে আরেকবার আমরা সবাই জানতে পারলাম। সেজন্য এখনো পর্যন্ত আশা ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই। আমরা যদি বলতে পারি ভাদু গানের আমরা ওয়ার্কশপ করি। ভাদু অত্যন্ত গ্রামীণ একটা সংস্কৃতি, লোকাঙ্গিক, গ্রাম বাংলার আয়না বলা হয়। মূলত এই ভাদু গানের সঙ্গে যুক্ত থাকে শ্রমজীবী মানুষই। একটা সময় ছিল, বড় অভাব ছিল, যখন গোটা ভাদ্র মাস জুড়ে তারা ভাদুকে সামনে রেখে আর করে বাড়িতে বাড়িতে ভাদুর গান নিয়ে বেরোতেন, সেখানে কিছু তাদের আদায় হতো। কিন্তু মূলত যে জায়গাটা, কাশীপুরের রাজাকে নিয়ে যা গল্প আছে, কিন্তু আমি যেটা মনে করি যে ভাদু হচ্ছে একটা রূপক। সে ভাদুকে আশ্রয় করে একটা সময় শ্রমজীবী মানুষের কথা বলবার অধিকার ছিল না, তার মনের কথা জানানোর কোনো জায়গা ছিল না, তার ভেতরে যন্ত্রণার কথাগুলো কিভাবে প্রকাশ করবে তার কোনো জায়গা ছিল না। তখন তারা স্বাভাবিকভাবেই ভাদুকে আশ্রয় করে তার মনের কথা তিনি বলতে পারতেন। সেই ভাদু গানের চর্চা একটা সময় বীরভূম জেলাতে ভীষণ রকমের ছিল। আমরা অনেক ওয়ার্কশপ করেছি, কিন্তু ওয়ার্কশপ করলে পরেও কিছুটা ভাঁটা তো নিশ্চয়ই হয়েছে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে। আবার এটাও আসার দিক যে এই চর্চা, নিয়মিত লেগে থাকা চর্চা, কখন একটু ভাঁটা পড়লে পরেও গত 2-3 বছর থেকে আমরা এটাও লক্ষ্য করছি যে আগে শুধুমাত্র পুরুষরা ভাদুর দল নিয়ে বেরোতো, আজকে কিন্তু মেয়েরাও ভাদুর দল নিয়ে বেরোচ্ছে। আমি গত বছরই দেখেছি, সন্তোষদাকে বলছিলাম যে আমাদের এলাকায় অন্তত 4টে ভাদুর দল বেরোলো, মেয়েদের টিম। অর্থাৎ এই যে তাদের নিজস্ব সংস্কৃতি, সেই আঙ্গিককে ধরে রাখবার জন্য যে মরিয়া প্রচেষ্টা, তা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। সুতরাং এইগুলো আমাদের কাছে আসার দিক। পটকে যদি আমরা ধরি, বীরভূম জেলা পটের আঙ্গিক একটা অনন্য সুন্দর। এদিকে মেদিনীপুরেরও পট আছে, সেই পটের গানের সঙ্গে আমাদের বীরভূমের পটের কিছুটা ফারাক আছে। বীরভূমের পটুয়ারা তাদের মূলত ওদের আঙ্গিকটা একটু ছড়া টাইপের, এবং কিন্তু আঙ্গিকটা এতটাই হৃদয় স্পর্শ করতে পারে যে কোনো মানুষকে, পথ চলতে মানুষকে কিন্তু থমকে দাঁড়াতে হয়। সেই পট আজকের দিনে তারাও খুব চ্যালেঞ্জের মুখে। আমাদের ওখানে কাছাকাছি এমনি বাঁকু পটুয়া, আমাদের বীরভূম জেলার বিখ্যাত পটুয়া, তার ছেলে অরুণ পটুয়া এখনো পর্যন্ত এই সংস্কৃতিকে ধরে রেখেছেন। তাছাড়াও নাসির পটুয়া বলে একজনের সঙ্গে আমার আলাপ হয়েছে। এবার আমি শহরেই যাচ্ছিলাম সাইকেল নিয়ে, হঠাৎ দেখছি ভেতর থেকে একটা আওয়াজ আসছে, পটের একজন গানের সেই আবেদন, সেই সুর বহুদিন পর শুনলাম। একটা সময় দেখতাম যে এই পট শিল্পীরা গ্রামে যেতেন, বিশেষ করে দুপুর বেলায় যেতেন, মেয়েরাই ছিল তার প্রধান বক্তা। পটের বিষয়বস্তু পৌরাণিক থাকতো, আধুনিকও থাকতো, কিন্তু পটের এই বিষয়বস্তুর মধ্যে মূল যে জায়গাটা, মানবিক বীজ মন্ত্রটা লুকিয়ে থাকতো, নৈতিক
পাঠটা কিন্তু সেখান থেকে দেওয়া হতো, মূল্যবোধ তৈরি করবার জন্য তার পাঠটা সেখানে দেওয়া হতো, নীতি নৈতিকতার শিক্ষাটা কিন্তু ওই পটের যে গান সেই গানের মধ্যে কিন্তু থাকতো। আজকের দিনে পট কি হচ্ছে? পট আছে বাজারে, তার ভালো বাজার, বিদেশেও ভালো বাজার। আমরা শুনছি বিদেশে আমাদের কিছু পটশিল্পীকে এখানে নিয়ে গিয়ে করে সেখানে নিয়েও যাওয়া হচ্ছে। এবং এটা বলতে তো কোনো দ্বিধা নেই যে আজকের এই বাণিজ্যায়নে লোক আঙ্গিকগুলোকে তারা যেভাবে ব্যবহার করছে, সেখানেও পট শিল্প সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছে। আজকে পটের গানের কোনো গুরুত্ব নেই, যে গানের মধ্য দিয়ে মানুষের মনকে ছুঁতে পারত, সেই গানের কথা কিন্তু আজকে থাকছে না। আজকে পট বিদেশে যাচ্ছে, কিন্তু পটে শুধুমাত্র কোনটা, নকশাটা, আর্ট, সেগুলো দেওয়ালে দেওয়ালে টাঙানো থাকছে। তাহলে লোকশিল্পের যে আঙ্গিকের যে মূলটা, সেটাকে কিন্তু কেটে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই যে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তবু লড়াই চালিয়ে যাচ্ছেন পটশিল্পী, এখনো পর্যন্ত লড়ছেন, বেঁচে আছে। আরেকটা আঙ্গিকের কথা আমি বলবো, বীরভূম জেলা একটা সময় ডাঙালি গান বলে একটা গান ছিল। গরিব শ্রমজীবী খেটে খাওয়া মানুষরা মাঠে ঘাটে যখন থাকতেন, একাই যখন থাকতেন, দল বেঁধে থাকতেন, তারা সে গান গাইতেন। ডাঙালি গানের বিশেষত্ব হচ্ছে মাত্র 2টি চরণের গান, কিন্তু এত অর্থবহ, তার গানের আবেদনের সুর এত হৃদয় স্পর্শ করে। আমার সুযোগ হয়েছিল, আমার বয়স তখন খুব ছোট ছিল, 7-8 বছর হয়তো বয়স, বা 10 বছরের মধ্যে হবে। আমাদের গ্রামের মাঠে সকাল চাষের সময় তো একটা উৎসব হতো। মাঠে সমস্ত মানুষরা যে করে মাঠে কেউ হাল দিচ্ছে, কেউ বীজতলা করছে, যারা ধান পুঁতছে তারা ধান পুঁতছে, একটা কলরবের ব্যাপার। তো দেখলাম আমাদের সেরকম একটা জায়গায়, পাশে জঙ্গল, নদী বয়ে যাচ্ছে, মাঠ, ধানপুতিরা ধান পুঁতছে। হঠাৎ করে বৃষ্টি হলো, ঝমঝমিয়ে বৃষ্টি এলো, ধানপুতিরা ধান পুঁতছে। সকাল থেকে সে ধান পোঁতা শুরু করেছে, প্রায় বিকেল গড়িয়েছে, এবারে 3টে-4টে বাজছে, এমন সময় বৃষ্টি এলো। একজন ধানপুতি মানে সেই গুঁড়ি হয়ে এতগুলো ধানের ইয়ে নিয়ে সেই ধান পুঁতেই যায়। সে তখন একটা গান ধরলো, ধান পুঁতে কোমর গেল, ধান পুঁতে কাকাল গেল, চাষ ছেড়ে দে মান্ডেরি ভালো রে, আবেদন। আবার এই গান শুনে পাশের মাঠে আছে, সেও তখন এই গানের সুরে আরেকটা উত্তর দিচ্ছে, ওরে বাবু ঘরে মান্ডেরি গুড়মুড়িতে ছাগল লাদাড়ি। ও বলছে চাষ করে আর ভালো লাগছে না, চাষ করে ধান পুঁততে পুঁততে কোমর আমার বেঁকে গেল। বলছি তার থেকে মান্দিরি করে ভালো লোকের। বলছি মান্দিরি করে কি করবি? মান্দিরি করে বাবুদের করে মুড়ি খাবারের সঙ্গে ছাগল লাদাড়ি পাবি, বুঝতে পারছেন? কিন্তু এই যে গানের আবেদন, কত রূপক কথা। আবার বলছে দেখো, খেজুর গাছে টিকটিকি ওসাম ভেলে দেখ শ্বশুর ঘর যেছি। খেজুর গাছে কি টিকটিকি যায়? চড়তে পারে না, তারা প্লেন মসৃণ দেওয়ালে টিকটিকি চলে। তাহলে সে যে শ্বশুর ঘর যাচ্ছে, তার যেতে কত কষ্ট হচ্ছে। মানে টিকটিকি যেমন একটা খেজুর গাছে চড়িয়ার করে যেমন চলতে পারে না, তেমনি আমার শ্বশুরঘর যেতে আমার মন চাইছে না, ওসম ফেলে দেখ আমি শ্বশুরঘর যাচ্ছি। এই যে রূপক অর্থে এত অর্থবহ, সেই গান কিন্তু আজকে হারিয়ে যাচ্ছে। আজকে সেই গান কিন্তু নেই। আমরা চেষ্টা করেছিলাম, সন্তোষদা, আমি ওই এলাকায় অনেক গান আমরা সংগ্রহ করেছিলাম, এখনও কিছুটা বাকি আছে, কিন্তু থাকবে না, এই গান থাকবে না। আজকে নাগরিক সভ্যতা, এই যে ফলে যে আজকে মাঠ গেলে তো আর ওই গানের সুরও পাওয়া যায় না, আর মাঠ গেলে পরে ওই কলরবও থাকে না। আজ মাঠে গেলে পরে আমরা এখন গিয়ে দেখি ঘর শুধু যন্ত্রের শুধু শব্দ, ট্রাক্টর চলছে, কোনো ছবি সেটাই বদলে যাচ্ছে, প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। কিন্তু তবু এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের ওখানে সুভাষ দত্ত আঞ্চলিক ভাষার কবি, সে কিন্তু এই গানের, এই ভাষার, এই আঞ্চলিক ভাষার কবিতা, এই গানগুলোকে নিয়ে তিনি কবিতার একটা ভালো কাজ করেছিলেন, যেটা সত্যি
অন্ততপক্ষে এই মানুষগুলো হৃদয় স্পর্শ করে রাখতে পারে। আমি বেশি কথা আর বাড়াবো না। আমি যে কথাটা বলতে চাইছি, শেষ কথা, সেটা হচ্ছে আজকের দিনে লোকসংস্কৃতির এই আঙ্গিকগুলো ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়েছে, নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি এই কথাটাও আমাদেরকে স্বীকার করতেই হবে, এবং আমরা বিশ্বাস করি যে চ্যালেঞ্জের মুখে পড়লে পরেও এখনও পর্যন্ত লোকায়ত ধারার বেশ কিছু আঙ্গিক আছেন, সংস্কৃতি এখনও বেঁচে আছেন, যার মধ্যে মানুষ এখনও পর্যন্ত বাঁচিয়ে রাখতে চায়। সে মরিয়া প্রচেষ্টা তারা চালাচ্ছেন। কিন্তু আমাদের তাহলে কাজটা কী হবে? আজকে এই যে মানুষগুলো আমরা আছি আর কি, যারা হাজির হয়েছি, নিশ্চয়ই লোকশিল্পের প্রতি শ্রদ্ধাশীল। আমরা লোকশিল্পের প্রতি নিশ্চয়ই আমাদের আনুগত্য আছে, ভালোবাসা আছে। আমি পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ করার সুবাদে 2000 সাল থেকে এই কাজ করতে গিয়ে আমার যেটা নিজের অভিজ্ঞতা, তাতে হচ্ছে এই লোকশিল্পের চর্চা আজকে বাজারকে মার্কেটিং করে আর করে সুন্দর প্যাকেটিং করে বাবুদের কাছে হাজির করে দেওয়া অত্যন্ত তাদের কাছে খুব বড় উপাদান হয়ে দাঁড়িয়েছে, এবং সেগুলোকে তারা বেশ আমোদ প্রমোদের ভালোই করছে। কিন্তু আমাদের এই লোকশিল্পের আঙ্গিকগুলোকে যদি আমরা নিয়মিত চর্চায় রাখতে পারি, আঙ্গিকগুলোকে চর্চার মধ্যে রাখতে পারি, এবং তার গুণগত মানের উন্নয়নের জায়গাটা যদি আমরা দেখতে পারি, এবং তার প্রসারটা ঘটানো মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারি, আর সেই সঙ্গে হারিয়ে যাওয়া এই অবলুপ্তির পথে এই আঙ্গিকগুলোকে যদি সংরক্ষণ করতে পারি, তাহলে পর আগামী দিনে এই লোকসংস্কৃতির ধারায় যে ধারা এখনও পর্যন্ত বহমান, সেই ধারা নিশ্চয়ই টিকে থাকবে। তাহলে আমরা যারা সাধারণ সংস্কৃতি কর্মী আছি, তাদের কাছে আমি এই আবেদন, এই অনুরোধই করব যে আমরা যারা রয়েছি শ্রদ্ধাশীল হয়ে, এই সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা যাতে এই কাজগুলো তার পাশে থেকে আজকে দাঁড়িয়ে লোকসংস্কৃতির এখনও পর্যন্ত যে আঙ্গিকগুলোর যে অসম্ভব শক্তি আছে, এটা আমরা নিজেরাও বুঝতে পারি কিনা জানি না। যতই বাজারি সংস্কৃতি তাকে বিকৃতি করে নানানভাবে মানুষের কাছে হাজির করুক না কেন, এখনও ঝুমুরের সুর শুনলে আমাদের শরীর দুলে ওঠে। এখন আদিবাসী লাগড়া মাদলের সুর এলে পরে আমাদের গান দুলে ওঠে। তখন আমাদের শরীরের সঙ্গে, আমাদের রক্তের সঙ্গে এই যুগ যুগ ধরে তার একটা সম্পর্ক কিন্তু আছে। তো সেই জায়গাটাকে যদি আমরা একটু উস্কে দিতে পারি, এই চর্চার জায়গাগুলোকে যদি নিয়মিত আমরা রাখতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই সেই কাজ অনেকটা রক্ষা করতে পারবো বলেই আমার বিশ্বাস। আর শেষ যে কথাটা বলবো, যে আমরা তো প্রতিদিন প্রচুর ভাবি, আমাদের মাথাতে প্রচুর চিন্তা আসে, কিন্তু বেশিরভাগ চিন্তাই নেগেটিভ। আমি একটা তথ্যতে দেখছিলাম বিজ্ঞানের মধ্যে 64,000-এর বেশি বলছে আমাদের প্রতিদিন 24 ঘন্টার মধ্যে আমার মাথাতে নাকি চিন্তা আসে। এই 64,000 চিন্তা কিন্তু ম্যাক্সিমাম নেগেটিভ। তাহলে আমরা স্বপ্ন দেখবো কোটা? আমরা কি এই চিন্তার মধ্যে স্বপ্ন দেখার কাজটা শুরু করি? স্বপ্ন দেখাটা আমাদের শুরু করতে হবে, এবং স্বপ্ন আমাদের দেখতে হবে, এবং সেই স্বপ্নটা যদি আমরা সঠিকভাবে দেখতে পারি, তাহলে পরে নিশ্চয়ই অন্ততপক্ষে সেই জায়গাতে পৌঁছানোর একটা আমাদের সেই জায়গা থাকবে বলে আমার বিশ্বাস। শুভেন্দুদার সেই গানটাই আমার কাছে আজকে আমার মনে হয় শেষ কথা হবে, স্বপ্ন দেখার সাহস করো, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে নাকি। সুতরাং চলুন আমরা সেই স্বপ্ন দেখে আমাদের বাংলার যে ঐতিহ্যের ধারা, লোকসংস্কৃতির যে ঐতিহ্যের ধারা, সেই ঐতিহ্যের ধারাকে আমরা যেন ধরে রাখতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, সেই কাজে আমরাও শ্রদ্ধাশীল হয়ে নিবিড়ভাবে যুক্ত হতে পারি। সেই কাজ আপনারা করছেন। আমি আন্তরিকভাবে আপনাদেরকে এই উদ্যোক্তাদের আরেকবার ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতার কথা আপনাদের সামনে রাখলাম। ধন্যবাদ। শীতল বাউরি এত ভালো কথা বলতে পারেন, এত গুছিয়ে, সেটা আমারও ধারণা ছিল না। অসম্ভব ভালো লাগলো, সত্যি ভালো লাগলো যে আমরা নেগেটিভ কিছু ভাববো না, আমরা যেন আরও বেশি বেশি করে এগুলো করতে পারি, সেই ভাবনাই যেন আমাদের মধ্যেই থাকে, তার বাইরে যেন আমরা কেউ না যাই। আমরা এবার একটু বরণ করে নেব, সুনীতি মালাকার এসেছেন, তাকে আমরা একটু বরণ করে নিচ্ছি আমাদের তরফ থেকে, একটু আসার অনুরোধ করছি। আসুন।
সুযোগ পেলাম। আমি পড়িয়ে দিই, সাক্ষী থাকবে। ওনার পরিচয় একটু পরে নিশ্চয়ই বলবো, এখন একটু বরণ করে নিলাম। আমরা এবার আরেকজনের কথায় যাব, তার অভিজ্ঞতার কথা, তার ভাবনার কথা। তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার পরিচয় কী দেবো। উনি বললেন আমি একজন সাংস্কৃতিক কর্মী, সেটাই আমার পরিচয়। তাকে আহ্বান করছি আয়েশা খাতুনকে।